ফারুক ভাই, আমরা একটা জিনিস বলি যে যেহেতু আপনাদের দুজনেরই আয় আছে, সেখানে যেইটি হচ্ছে সরকারি স্কেল আছে বা বেতন আছে, সেই বেতনের বাইরেও এত টাকার পাহাড় হয়েছে। এটি আসলে কিভাবে হয়েছে এটি একটু জানাবেন মানে দর্শকদেরকে। কয়েকদিন ধরেই অনলাইনে একটি বিষয় ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর যিনি দায়িত্বে আছেন এবং ওনার স্ত্রী, এই দুইজনের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা দেখছি যে অনলাইনে এবং বিভিন্ন গণমাধ্যমে সেটি ঘুরপাক খাচ্ছে। এমন সেই বিষয়টি হচ্ছে যে অবৈধভাবে কোটি টাকা সম্পদ অর্জন করেছে। এই বিষয়টা নিয়ে সত্যিকার অর্থে খোলাসা ভাবে আমরা একটু কথা বলতে চাই যে যিনি এই দায়িত্বে রয়েছেন, যে স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে, তার কাছে একটু জানবো যে সত্যিকার অর্থে কেন এই বিষয় নিয়ে দুদকে মামলা হলো এবং এই আয়ের যে বহির্ভূত আয় বলা হচ্ছে সেটি আসলে কতটুকু সত্যতা রয়েছে আমরা একটু জানবো। আপনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা একটু জানতে চাই যে সত্যিকার অর্থে এই বিষয়টি মানে পুরো ঘটনাটা আসলে কি, এর ভিতরে কোনো বিষয় আছে নাকি অবৈধ এখানে আয় রয়েছে, বা আপনার স্ত্রীর কথা বলা হচ্ছে তিনিও সরকারি চাকরি করেন, আপনিও সরকারি চাকরি করেন স্বাস্থ্য বিভাগে। এই দম্পতি চাকরি করার কারণে 1 কোটি টাকার মতো আয় বলছে যে এটি বহির্ভূত আয়। এটি আসলে কি যদি বলেন আর কি। আপনি যেটা প্রশ্ন করেছেন এরকম তথ্য আমি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তো মূল বিষয়টা হচ্ছে যে 2020 সালের দিকে ঠাকুরগাঁয়ের বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের কথিত সেক্রেটারি, কর্মচারী কল্যাণ সমিতির সেক্রেটারি জনাব নাজিমুদ্দিন মাহেল আমার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ দায়ের করেন দুদকে এবং ডিজি হেলথে। সেখানে উল্লেখ ছিল যে তার এখানে একটু আপনাকে যদি জি থামাই, যে আপনি একজনকে বলছেন যে তিনি হচ্ছে দুদকে এই অভিযোগটি দায়ের করেন, জি আসলে তার সাথে আপনার কোনো মানে লেনদেনের বিষয় ছিল, তার সাথে কোনো মানে ঝুট ঝামেলা ছিল? না হলে আপনার বিরুদ্ধে কেন করতে গেল এই অভিযোগটি? আরো তো অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদের বিরুদ্ধে কেন করলো না? সে আমার পূর্ব পরিচিত, কিন্তু তার সাথে আমার কোনো রকমের ঝুট ঝামেলা ইতিপূর্বে হয়নি। তা আমি মনে করছি, সন্দেহ পোষণ করছি যে তার পেছনে আরো কিছু লোকজনের ইন্ধন রয়েছে সেখানে। যেমন আপনি স্পষ্ট করবেন কি আমাদের কাছে? না আসলে যেহেতু নাজিমুদ্দিন মাহিলের নাম এসেছে সেহেতু আমি সেই কথাটিকে স্পষ্ট করতে পারি। আদারওয়াইজ বাকি কারো নাম আমি উল্লেখ করতে পারি না। আচ্ছা, তাহলে আয় বহির্ভূত যে বিষয়টি রয়েছে সেটি কেন বলা হচ্ছে? জ্ঞাত আয় বহির্ভূত সহ এখানে 70 থেকে 80 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক অর্জিত হয়েছে আমি, সেই উল্লেখ আছে। তাছাড়াও অনেক অনিয়ম আমার বিরুদ্ধে সে উল্লেখ করেছিল অভিযোগপত্রে। তারই প্রেক্ষিতে তৎকালীন ডিজি হেলথ মহোদয় ২টি তদন্ত কমিটি গঠন করেন এবং ২জন ইউএইচএপিও মহোদয় আমার এই অনিয়মের তদন্ত করেন এবং পরবর্তীতে আমার তদন্তে কোনো রকম অনিয়ম পাইনি মর্মে আমি প্রতিবেদনে উল্লেখ পাই। পরবর্তীতে দুদক সেটিকে আবার আমলে নিয়ে অনুসন্ধান আমার বিরুদ্ধে চালায়। এটি কতদিন আগের বিষয় মানে আসলে এখন এটি গণমাধ্যমে দেখছি বা সংবাদের মাধ্যমে সবাই জানতে পারছে, এটি কতদিন আগের বিষয় ছিল? বিষয়টা হচ্ছে ২০২০ সালের এই অভিযোগটি করেছে 2020 দুই সালে। হাজার বিশ সালের মাঝামাঝি সময়ে। তখন থেকে দুদকের অনুসন্ধান কমিটি আমার পিছনে কাজ করে। অনুসন্ধান পরবর্তী আমি এখনো পর্যন্ত দুদক কর্তৃক এবং যে আদালত কর্তৃক মামলা হয়েছে এরকম কোনো তথ্য আমাকে জানানো হয়নি বা আচ্ছা, কোনো চিঠি আয়ের যে পৌঁছায়নি। বিষয়টা যে প্রায় 1 কোটি টাকা আয়, এই সেই আয়টি তো ঠিক আছে যে আসলে আপনি আয় করেছেন বা সেই টাকাটি আপনার কাছে আছে, এটি কেন মানে আয় বহির্ভূত বলা হচ্ছে, মানে আপনার স্বচ্ছতা আছে কিনা? দুদকের চাহিদা মোতাবেক আমি আমার সকল স্থাবর এবং অস্থাবর, পাশাপাশি আমার সারা জীবনের আয় এবং ব্যয়ের তথ্য উপাত্ত আমি তাদের চাহিদা মোতাবেক তাদেরকে প্রদান করি। এখানে দুদক যেটা বলছে যে আমার বিরুদ্ধে 33 লক্ষ এবং আমার স্ত্রীর বিরুদ্ধে 56 লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। এই তথ্যের সাথে আমার দেওয়া তথ্য-উপাত্তের সাথে কোনো রকমের মিল নেই। কেন মিল নাই বলবেন আপনি? ওই জায়গাটুকু ব্যাখ্যা দিবেন যে এখন দর্শকরা কোনো জানতে চাক। এই তথ্য-উপাত্ত উনারা অমিট করছে কিনা বা হাইড করছে কিনা এটা আমার জানা নাই। তারা কোন ফর্মুলায় এটা করেছেন এটাও আমার জানা নেই। তবে আমি যথাযথ কোনো তথ্য-উপাত্ত গোপন না রেখে আমি স্থাবর, অস্থাবর, ব্যয় এবং আয়ের সঠিক তথ্য দিয়েছি। যার উদাহরণ হিসাবে আমার কাছে
তার দলিল দস্তাবেজ এবং তথ্যপত্র সংরক্ষিত রয়েছে এবং ছিল। আচ্ছা, ফারুক ভাই, আমরা একটা জিনিস বলি যে যেহেতু আপনাদের দুজনেরই আয় আছে, সেখানে যেইটি হচ্ছে সরকারি স্কেল আছে বা বেতন আছে, সেই বেতনের বাইরেও এত টাকার পাহাড় হয়েছে, এটি আসলে কিভাবে হয়েছে এটি একটু জানাবেন মানে দর্শকদেরকে। আসলে আমরা তো একদিনে চাকরি করিনি। আমি 1996 সাল থেকে অদ্যাবধি সরকারি চাকরিতে কর্মরত আছি। পাশাপাশি আমার মিসেস 2000 সাল থেকে অদ্যাবধি সরকারি চাকরিতে কর্মরত আছে এবং সেই অনুযায়ী বাংলাদেশ সরকারের দেয়া স্কেল অনুযায়ী আমরা গ্রেড 7-এ বেতন উত্তোলন করি। তারই সুবাদে আমি কিছু কিছু সময়ে আমার সঞ্চিত অর্থ দিয়ে জমি ক্রয় করেছি এবং জমি টোটাল ক্রয় করেছি আমি 20টা দলিলে এবং জমি বিক্রয় করেছি আমি 15টা দলিলে। সেখানে আমার বিক্রয় দলিলে যথেষ্ট লাভের অংশ রয়েছে। এই দলিলগুলি আমি পাবলিকের কাছ থেকে ক্রয় মূল্য ক্রয় করেছি এবং পাবলিকের কাছে বিক্রি করেছি। আমি কোনো সংস্থা বা সরকারের বা বেসরকারি কোনো সংস্থার কাছে জমি ক্রয় বিক্রয় করিনি। মানে আপনি বলতে চাচ্ছেন যে কম টাকায় জমি ক্রয় করেছেন আপনার হচ্ছে বৈধ ইনকাম দিয়ে, এবং সেটি পরবর্তীতে গিয়ে যখন জমির দামের ভ্যালুটা অনেক বেশি বেড়ে যায়, জি জি। সেই লভ্যাংশটা থেকেই এই টাকাটা হয়েছে, এটি আপনি বলতে হ্যাঁ, চাচ্ছেন। আমার স্যালারি থেকে, আমার কৃষি থেকে, আমার বাসা ভাড়া থেকে এবং আমার এই জমি ক্রয় বিক্রয় থেকে আমার এই লাভের অংশটা এসেছে। আচ্ছা, কিন্তু দুদকে যেই মামলাটি করা হয়েছে সেটি কিভাবে করা হয়েছিল, কি আমি দেখানো হয়েছে? তারা তো এক্সাক্ট বলেছে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আমার রয়েছে। আসলে কোন ফর্মুলায় তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলছেন এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। না তাহলে তবে হ্যাঁ, তবে আমি বলতে পারবো যখন তেনারা চার্জশিট দাখিল করবেন অথবা তাদের এজাহারটা আমার হস্তগত হবে তখন আমি এটার সঠিক কথা বলতে পারবো। না একটা বিষয় এখানে যে আপনার বিরুদ্ধে এ ধরনের একটি অভিযোগ নিয়ে আসলো, যেই ব্যক্তিটি অভিযোগ নিয়ে আসলো যে তিনি কিন্তু সত্যিকার অর্থে কিছু না কিছু জেনেছেন তারপরে কিন্তু এই অভিযোগটি করেছেন। তো আপনার জায়গা থেকে আপনি পরিষ্কার করে বলেছেন যে এটি কিন্তু বৈধ একটি আয়, কারণ আপনি হচ্ছে অবশ্যই। আপনার নিজস্ব অর্থে, যেটি আয়ের অর্থ দিয়ে আপনি জমি ক্রয় করেছেন, পরবর্তীতে লভ্যাংশ সহকারে বিক্রি করে যেই টাকা হয়েছে সেটি টাকা কয়েক গুণ হয়েছে। জি। তবে এরকম একটি অভিযোগ আনার ক্ষেত্রে আপনার নিশ্চয়ই হচ্ছে মানহানি হয়েছে এবং আপনি সমাজের কাছে ছোট হয়েছেন, ওই লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই হেয় প্রতিপন্ন হয়েছি এবং সমাজের কাছে ঘৃণিত হয়েছি। কিন্তু কথা হচ্ছে পরবর্তীতে যেটা জানতে পারি তার সাথে আমার সরাসরি কোনো কথা হয়নি। পরবর্তীতে সে বলছে যে আমি আক্তার ফারুক স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করিনি। এই সমস্ত কথা সে বলেছে। আমার এটা বাই দি বাই শুনছি আমি। না, যদি রিটার্ন দিয়ে থাকে তিনি তাহলে তো অস্বীকার করার কিছু নেই। কিছু নেই, রাইট? হ্যাঁ, কিন্তু সেই কাগজটি কি আপনি পেয়েছেন দুদকের কাছ থেকে, বা আপনাকে দেওয়া হয়েছে কিনা যে এরকম একটি ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে? সেই অভিযোগপত্রটি কোনো অফিস আমাকে প্রদান করেন নাই। তবে আমার নিজ উদ্যোগে আমি সেটা কালেকশন করতে পেরেছি এবং সেই সপক্ষে দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় কর্মকর্তা মহোদয় উনি সেই অভিযোগকারীকে সেখানে ডেকেছিলেন। তিনি কি বলেছেন আমার জানা নেই। আচ্ছা, সব মিলিয়ে আমরা একটু বলবো যে স্বাস্থ্য বিভাগের আহ, প্রতি মানুষের কিন্তু একটা অনীহা আছে, এখন সেখানে দুর্নীতির একটি বিষয় শক্ত অবস্থান করছে, এমনটি কিন্তু মানুষ বরাবর অভিযোগ করে। সেই জায়গা থেকে আমরা মানে পরিষ্কার হতে চাই যে সত্যিকার অর্থে আপনি যেই কথাটি বললেন দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আসলে এটি নিন্দা জানাবেন কিনা বা আসলে এটি সত্য না, এই বিষয়টি আপনি কি বলবেন দর্শকদেরকে একটু যদি বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বক্তব্য যে আমার এবং আমার স্ত্রীর নামীয় যেসব সম্পদ ছিল বা আছে সেটা অবশ্যই পরিশুদ্ধ এবং বৈধ। আর আপনি যেটা বললেন যে স্বাস্থ্য বিভাগের প্রতি অনীহা আছে বা দুর্নীতির একটা তথ্যপাত্র উঠে আসছে, আমি তো আসলে টোটাল স্বাস্থ্য বিভাগের কোনো কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা নই। আমি এই বিষয়ে বক্তব্য দিতে পারবো না। এটা যার যার অবস্থান থেকে তারা ক্লিয়ার করবে। তবে আমি মনে করছি আমার এবং আমার স্ত্রীর যেটুকু সম্পদ ছিল এবং বর্তমানে রয়েছে সেটা পরিশুদ্ধ এবং বৈধ। এখানে আমার যথেষ্ট তথ্য উপাত্ত দলিল দস্তাবেজ আমার রয়েছে এবং থাকবে, আমার সংরক্ষিত আছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটি এনেছে সেটা আমার মতে মিথ্যা এবং নিছক আমাকে হয়রানি করার জন্য।
ধন্যবাদ দর্শক, আপনারা জানেন যে এই ধরনের বিভিন্ন ধরনের খবর কিন্তু গণমাধ্যমে উঠে আসে। সত্যতা যাচাইয়ের জন্য আমরাও চেষ্টা করি যে সত্যিকার অর্থে সেই বিষয়গুলো কোন জায়গায় অবস্থান করছে। তবে দুদকের করা মামলায় এবং যে অনুসন্ধান চলছে, নিশ্চয়ই পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়টি তুলে নিয়ে আসবে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট জানাবো। ধন্যবাদ সবাইকে।